শুভ সকাল। গুইমেরা সরকারি কলেজের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থাপনায় আমি শফিকুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, গুইমেরা সরকারি কলেজ, গুইমেরা, খাগড়াছড়ি। আমি তোমাদের পঠিত বিষয় পৌরনীতি ও সুশাসন বিষয়ের উপর একটি ক্লাস নেব। প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ। এর একটি টপিকস হলো আজকের আলোচ্য বিষয় নিখিল ভারত মুসলিম লীগ, অর্থাৎ 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠার সম্পর্কে আলোচনা করব। মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি, মুসলিম লীগের লক্ষ্য বা উদ্দেশ্য এবং পরবর্তী সময়ে মুসলিম লীগে এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করা যাক। ব্রিটিশ শাসন 1600 সালে 218 জন বণিক সংঘ নিয়ে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের পর থেকে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্যের আলোকে শাসন ক্ষমতা বা সাম্রাজ্যবাদ ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছিল। 1757 সালে 23শে জুন নবাবকে পরাজিত করার পর ব্রিটিশ শাসন ভারতবর্ষে তাদের শাসন ক্ষমতা আরো পাকাপোক্ত করে এবং এর পরবর্তী সময় 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ব্রিটিশ শাসন একছত্রভাবে ভারতবর্ষকে বিভিন্ন ছলচাতুরি ও কূটকৌশলের মাধ্যমে এদেশের জনগণকে বা ভারতবর্ষকে শাসন করেছিল। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে মাঝে মধ্যে সংগ্রাম, আন্দোলন, বয়কট, আনুগত্য প্রভৃতির ধারাবাহিকতায় অবশেষে 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়। এর মধ্যে 1885 সালে 28শে ডিসেম্বর সর্বভারতীয় কংগ্রেস লীগ প্রতিষ্ঠার পর থেকে যখন হিন্দুরা ব্রিটিশ শাসকদের প্রতি আনুগত্য প্রদর্শন করে দাবি দাওয়া আদায়ের ফলে মুসলিমেরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। তার ওই ধারাবাহিকতায় যখন ব্রিটিশ শাসন বাংলা প্রেসিডেন্সিকে 1905 সালে শাসন ক্ষমতার অজুহাত দিয়ে যখন বঙ্গভঙ্গ করে বা বাক করে ও শাসন নীতি অনুসরণ করে বা 1905 সালের বঙ্গভঙ্গের ফলে বঙ্গভঙ্গের পরবর্তী সময়ে মুসলিমেরা তাদের নাগরিকদের অধিকার সংরক্ষণ ও স্বার্থ আদায়ের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করে। অর্থাৎ তখন বুঝতে পারে যে মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের মতো তাদের নিজেদের দাবি দাওয়া ব্রিটিশ রাজ সরকারের প্রতি পেশ করার জন্য তাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন। তার ওই ধারাবাহিকতায় তারা একটি রাজনৈতিক দল গঠনের জন্য চেষ্টা চালায় বা প্রয়াস পায়। তাই তারা অর্থাৎ মুসলিম সম্প্রদায় 1906 সালের 1 অক্টোবর মহামান্য আগা খানের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টোর নিকট পৃথক নির্বাচনের দাবি জানালে লর্ড মিন্টো তা নীতিগতভাবে মেনে নেন। এর ফলে মুসলিম বৃন্দ বা মুসলিম নেতৃত্ববৃন্দ ও জনগণ আরো উৎসাহিত হয়ে পড়েন। 1906 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে
ঢাকায় নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সম্মেলনে বসে মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ একটি রাজনৈতিক দল গঠনের জন্য মত বিনিময় প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় 1906 সালে 30শে ডিসেম্বর নবাব বিকারুল মুলকের সভাপতিত্বে এক অধিবেশনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ একটি সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবটি সর্বজন স্বীকৃতভাবে গৃহীত হয়। এভাবে নিখিল ভারত বা সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পরীক্ষায় আসে মুসলিম লীগ কখন প্রতিষ্ঠা পায়, তখন বলবো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে 30শে ডিসেম্বর। আর কার শাসনামলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, তখন বলবো লর্ড মিন্টোর শাসনামলে। আর কার নেতৃত্বে মুসলিমেরা লর্ড মিন্টোর কাছে প্রস্তাব করেন? আগা খানের নেতৃত্বে। কখন? 1906 সালের 1 অক্টোবর। এবার আমরা আলোচনা করব মুসলিম লীগের লক্ষ্য বা উদ্দেশ্য। 1906 সালে যখন ডিসেম্বরের শেষের দিকে বা 30 তারিখ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, তখন মুসলিম লীগের 3টি সাধারণ উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যগুলি তোমাদের বোঝার জন্য বা শেখার জন্য আমি আলোচনা করছি। 1 নাম্বার লক্ষ্য বা উদ্দেশ্য হলো ব্রিটিশ সরকারের প্রতি ভারত মুসলিম সম্প্রদায়ের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকার কর্তৃক কোনো ব্যবস্থা সম্পর্কে তাদের, অর্থাৎ ব্রিটিশ সরকার যদি ভারতীয় জনসাধারণের জন্য কোনো ব্যবস্থা নেয়, তাদের প্রতি সে ব্যবস্থার প্রতি ভুল ধারণা সৃষ্টি হলে তা অবসানের জন্য চেষ্টা করা। এটা হলো মুসলিম লীগের প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, মুসলিম সম্প্রদায় ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করা এবং ব্রিটিশ সরকারের কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নিলে ভারত জনগণের প্রতি তা যদি মুসলিমেরা ভুল বুঝে থাকে, তা এটা বোঝানোর মাধ্যমে তা অবসান করা বা ভুল বোঝাবুঝি সন্দেহ দূর করা। দ্বিতীয়, ভারতীয় মুসলমান জনগণের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ, উন্নতি সাধন এবং তাদের প্রয়োজন ও আকাঙ্ক্ষার কথা সবিনয়ের সাথে ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ রাজের প্রতি পেশ করা বা ব্রিটিশ সরকারকে না হয় অবহিত করা। 3 নাম্বার লক্ষ্য বা উদ্দেশ্য হলো মুসলিম লীগের উপরোক্ত 2টি উদ্দেশ্যকে অব্যাহত রাখার পাশাপাশি ভারতীয় অন্যান্য সম্প্রদায়ের প্রতি মুসলিমদের সাথে ভালো আচরণ করার জন্য বা বিদ্বেষপূর্ণ আচরণ না করার জন্য পরিবেশ সৃষ্টি করা। এটাও ছিল মুসলিম লীগের লক্ষ্য বা উদ্দেশ্য। অর্থাৎ মুসলিম লীগের 3টা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। পরবর্তী সময়ে মুসলিম লীগের কাজ হলো ব্রিটিশ সাম্রাজ্যের স্থায়িত্ব নিরাপত্তার জন্য পূর্ণ সমর্থন করা, ব্রিটিশ সরকারের প্রতি মুসলিম রাজনৈতিক দল বা মুসলিম সম্প্রদায়ের আনুগত্য বজায় রেখে এই মুসলিম সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ করার জন্য সচেষ্ট হওয়া। তারা মুসলিম সম্প্রদায় ব্রিটিশদের প্রতি দীর্ঘদিন যাবৎ 1906 সালে রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে তারা দীর্ঘদিন ব্রিটিশ রাজ পরিবারের প্রতি আনুগত্য বৃদ্ধি করেছিল। এখন সর্বশেষ আলোচনা করব মুসলিম লীগের কার্যক্রম। মুসলিম লীগ কার্যক্রম করতে গিয়ে
মুসলিম লীগ অনেকগুলি কার্যক্রম শুরু করেছিল। তাদের মধ্যে ১ নম্বর হলো ব্রিটিশ সরকারের নিকট তাদের দাবি দাওয়া ও আকাঙ্ক্ষা তুলে ধরা। ২ নম্বর পৃথক নির্বাচন দাবি করা। ৪ নম্বর দায়িত্বশীল প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। ৪ নম্বর জিন্নাহর ১৪ দফা ও মুসলমানদের জনগণের স্বার্থ রক্ষার একক প্রচেষ্টা। ৫ নম্বর সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের ধারণা প্রত্যাখ্যান করা। ৬ নম্বর দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাব। এই কার্যক্রমগুলি মুসলিম লীগ অব্যাহত রেখেছিল। এবার আলোচনা করা যাক ব্রিটিশ সরকারের প্রতি ১ নম্বর ছিল ব্রিটিশ সরকারের নিকট তাদের দাবি দাওয়া ও আকাঙ্ক্ষাগুলি তুলে ধরা। যখন মুসলিম সম্প্রদায়ের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক দল গঠিত হয়, তখন তারা এই রাজনৈতিক দলের মাধ্যমে বা নেতৃত্বের মাধ্যমে ১৯০৬ সালে পর থেকে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ক্ষেত্রে মুসলিম সম্প্রদায় তাদের দাবি দাওয়াগুলি ব্রিটিশ সরকারকে অবহিত করেছিল বা তুলে ধরছিল। ২ নম্বর পৃথক নির্বাচনের দাবি। যখন মুসলিম সম্প্রদায় এই ১৯০৬ সালের দিকে ১লা অক্টোবর আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল গিয়ে লর্ড মিন্টোর কাছে তাদের পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবি জানায়, তখন তাদের আবেদন বা দাবি দাওয়া লর্ড মিন্টো মেনে নেয়। পরবর্তী সময় সেই অনুসারে লর্ড মিন্টো পৃথক নির্বাচন ব্যবস্থা কাজ করেছিল। অর্থাৎ ১৯০৯ সালে মরলি মিন্টো সংস্কার আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করেছিল। ৩ নম্বর দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম লীগ ও কংগ্রেস একসাথে কাজ করেছিল, যার ফলে কংগ্রেস ও মুসলিম লীগ এর সমন্বয়ে ১৯১৬ সালে ৬ ডিসেম্বর নিজ নিজ দলের বার্ষিক অধিবেশনে লখনৌ চুক্তি হয়েছিল। লখনৌ চুক্তির মাধ্যমে তারা একসাথে কাজ করেছিল হিন্দু মুসলিম সম্প্রদায় যেন সম্প্রীতি ও সমঝোতার মাধ্যমে ভারতবর্ষে বসবাস করে সে ব্যবস্থাও করা হয়েছিল। ৪ নম্বর মোহাম্মদ আলী জিন্নাহর ১৪ দফা ও মুসলমান জনগণের স্বার্থ রক্ষার একক চেষ্টা। ১৯২৯ সালে নেহেরু রিপোর্ট প্রকাশিত হলে যখন মুসলিম স্বার্থ উপকৃত হয়, তখন মুসলিম স্বার্থকে সংরক্ষণের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের পক্ষ হয়ে ১৪ দফা দাবি দেওয়া বা প্রস্তাব পেশ করেছিল। সর্বশেষ বলতে পারি দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাব। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু মুসলিম জনগণের ক্রমাগত অবনতিশীল ও তিক্ততা সম্পর্কের দিকে লক্ষ্য করে তিনি ভারতবর্ষের জনগণকে বা ব্রিটিশ সরকারকে বোঝাইতে চেয়েছিল যে ভারতে ২টি জাতি বসবাস করে, এই জন্য তাদের জন্য একটি পৃথক আবাসভূমি দরকার। অর্থাৎ তিনি বলেছিলেন, তখন তিনি টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্বটি ব্রিটিশ সরকারের প্রতি তুলে ধরেছিল। সেখানে বলেছিল যে মুসলিমদের জন্য একাধিক রাষ্ট্র আর হিন্দুর জন্য রাষ্ট্র গঠন করতে হবে, অর্থাৎ বলতে গেলে পৃথক রাষ্ট্র। যেখানে মুসলিম সম্প্রদায় আছে সেখানে মুসলিম একাধিক রাষ্ট্র গঠন করতে হবে। এর ফলে ১৯৪০ সালে ২২শে মার্চ শেরেবাংলা একে ফজলুল হক উত্থাপন করেন। পরবর্তী সময়ে সে ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয় এবং ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত রাষ্ট্রের জন্ম হয়। এইভাবে ব্রিটিশ শাসনের অবসান হয়। প্রিয় শিক্ষার্থীরা, তৎকালীন সময়ে একটি রাজনৈতিক দল ছিল কংগ্রেস দল, আরেকটি রাজনৈতিক ছিল মুসলিম লীগ। তোমরা নিশ্চয় বুঝতে পারছো। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।